একটি নির্জন প্রহর চাই পর্ব 11। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছেন? কেন শুনছেন? আমার ব্যক্তিগত কথা থাকতেই পারে কারোর সাথে, আপনি কান পাতবেন কেন? রোশন স্যার হাতা গোটাতে গোটাতে আর চোখে আমাকে পরখ করে বললেন, তোমার পার্সোনাল কথা কি সবসময় আমাকে নিয়েই থাকে? আমি জেলাস ফিল করি, আমি রোমান্টিক, তোমাকে রাতে ঘুমাতে দিচ্ছি না, এসবের মানে কি সারা সিদ্দিকী? যা সত্য তাই বলেছি। আপনি কি কারো বড় হওয়ার যোগ্য নাকি? বড় হওয়ার যোগ্য হতে হলে কি করতে হবে আমাকে? রোমান্টিক হতে হবে? উনি ভ্রু উঁচিয়ে কথাটা বললেন। বড়েরা এরকম গম্ভীর, মুডি, থমথমে হয়ে থাকে না। আর অবশ্যই রোমান্টিক হতে হবে। উনি দুপা এগিয়ে এসে থমথমে কণ্ঠেই বললেন, বড় হওয়ার যোগ্যতা আছে কিনা প্রুফ দিই। বলেই আমার হাত ধরে হ্যাচকা টান মেরে ওনার দিকে টেনে নিলে। সাথে সাথে গিয়ে ওনার বুকে আছড়ে পড়লাম আমি। ওষ্ঠদয় গিয়ে ওনার বুক স্পর্শ করলো। হঠাৎ অজানা এক অনুভূতিতে শিউরে উঠলাম। শরীরের লোমকূপ মুহূর্তের মাঝে জেগে উঠেছে। ওনার গায়ে শার্ট থাকা সত্ত্বেও যেন ওনার শরীরের উষ্ণতা আমার ওষ্ঠ সম্পূর্ণভাবে অনুভব করেছে। আমি স্পষ্ট অনুভব করেছি আমার সামনে থাকা পুরুষটিকে আচমকা ভাবে চুমু খাওয়ার স্বাদ। কাউকে চুমু খেলে কি অনুভূতি এমনই হয়? হঠাৎই লজ্জারা এসে দু ঠোঁট জুড়ে নৃত্য শুরু করে। অস্বাভাবিক লাগে সব। বুকের মাঝে দুরু দুরু শব্দ হয়। শরীর অবশ হয়ে আসে। এটা কি সবার ক্ষেত্রেই হয়, নাকি শুধু ওনার ক্ষেত্রেই এমন হলো? শ্বাস প্রশ্বাস সবটাই যেন ভারী হয়ে এসেছে। এক একটা নিঃশ্বাসের ওজন অনেক বেশি। উনি কি বুঝতে পেরেছেন আচমকা একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে? আমার এত কিছু অনুভব হয়ে যাচ্ছে, ওনার কি কিছুই অনুভব হচ্ছে না? ওনার হাতে আড়ষ্ট বাঁধন আমার কোমর চেপে ধরে রেখেছে। এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, যার গভীরতা অনেক। এই দৃষ্টিতেই আমাকে পুড়িয়ে ফেলতে যথেষ্ট। ওই চোখে আর বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। এমনিতেও আমার আজন্মের ক্রাশ উনি, আমার প্রথম ভালো লাগা, প্রথম অনুভূতি, সবটাই উনি। আমার কিশোরী মনে প্রথমবার প্রেমাবেগের সৃষ্টি হয়েছিল ওনার তীক্ষ্ণ দৃষ্টির ফলে। প্রেমানন্দোলনের ঝড় উঠেছিল মনে। আমার থেকে বয়সে এতটা সিনিয়র হওয়া সত্ত্বেও আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে ওনার প্রতি। ওনার প্রতি আমার দুইটা অনুভূতি, এক বাইরের, দুই ভিতরের। বাইরের অনুভূতিতে আমি বিরক্ত, চরম বিরক্ত ওনার প্রতি। ঝগড়া করে জিতে যাচ্ছি আমি। অথচ ভিতরের অনুভূতিতে রয়েছে সূক্ষ্ম এক অনুভূতি, সূক্ষ্ম এক ভালো লাগা, যেখানে আমি হেরে বসে আছি। থরথর করে কাঁপতে থাকা হৃদস্পন্দনের ভয়ানক গতি ওনাকে বুঝতে দিব না বলে সরে আসার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ আমি। পুরুষালী হাতের শক্ত বাঁধন আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। সরে আসার চেষ্টা করতে আরো শক্তভাবে চেপে ধরলেন। ওনার আর আমার মাঝে চুল পরিমাণ জায়গা নেই যেখান দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিব। ভারী আর অবশ হয়ে আসা কণ্ঠ নিয়ে রিনরিনিয়ে বললাম, আমাকে ছেড়ে দিন, ধরে রেখেছেন কেন? উনি আমার কথার উত্তর দিলেন না। সেই চাহনিতে তাকিয়েই আছেন। দেখুন, ছাড়ুন। আর মিথ্যা কথা বলবো না, সত্যিও বলবো না, আপনার নামে আর একটা কথাও বলবো না। এত ছটপটে মেয়ে হঠাৎ নিশ্চুপ হয়ে গেলে কেন? আর ছটপট করব না, ছাড়ুন আমাকে এবার। ছাড়বো কেন? কারণ আমার। কারণ কি? বললাম তো, আর কিছুই বলবো না, ছাড়ুন। তার আগে বলো, এত নার্ভাস কেন তুমি? কি সমস্যা? কি কি কিছুই না তো। যা ভাবছো তা নয় উমেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমিও টের পেয়েছি। সাথে সাথে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি টের পেয়েছেন উনি? এরই মাঝে উনি আমাকে পাজা কোলে তুলে নিয়ে বললেন, আজ তোমার এমন অবস্থা করব, জীবনে আমাকে নিয়ে মিথ্যা বলবে না। উনি যে আমাকে কোলে তুলতেও পারেন, এটা আমার কল্পনা শক্তির বাইরে ছিল। এই লোকটার ব্যবহারে তো রীতিমতো থমকে গেলাম আমি। উনি কি সত্যি রোমান্টিক হয়ে যাচ্ছেন, নাকি অন্য কিছু? কি বোঝাতে চাইছেন উনি আমাকে? অন্য কিছু করার প্ল্যান করছেন নাকি? সাথে সাথে উত্তেজিত হয়ে বলে উঠলাম, দেখুন, আমার সাথে কি উল্টোপাল্টা করার প্ল্যান করছেন নাকি, বাংলা সিনেমার ভিলেনদের মতো? উনি আরো গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ন্যারো মাইন্ডেড কথাবার্তা ছাড়া মাথায় আসে না, তাই না? আপনি আমার মাইন্ড ন্যারো বললেন? তো কি বলবো? আমি তোমার কে হই, বাংলা সিনেমার ভিলেন? না। তাহলে? বলবো না আমি।
না বললে ছাড়বো না আমি। আপনি জানেন না আপনি কি হন? আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি তোমার মুখে শুনতে চাই। আমাকে লজ্জা দিচ্ছেন কেন? তুমি আমাকে লজ্জা পাও? সাথে সাথে লজ্জায় 2 হাতে মুখ ঢাকলাম। আমাকে লজ্জা মিশ্রিত হতে দেখে রোশন স্যার বলে উঠলেন, উফ, এই মেয়ে আমাকে খুন করে ফেলবে, একদম ফাঁসিয়ে ফেলছে এসব করে করে। আমি মুখ থেকে হাত সরিয়ে এক চোখ খুলে ওনার মুখের দিকে তাকানোর চেষ্টা করলাম। আমি আবার কিভাবে ভাসালাম ওনাকে, কি অদ্ভুত। এরই মাঝে রোহান ছুটতে ছুটতে আমাদের রুমে প্রবেশ করলো। উনি আমাকে নামিয়ে দিয়ে লজ্জায় স্বাভাবিকভাবে রাখতে হাত চালালেন চুলে। রোহানকে কোলে তুলে নিয়ে বললেন, কি বেটা, বল খেলা শেষ? বড় পাপা, আমি আর বল খেলবো না। কেন? আমি বিয়ে করব বড় পাপা। রোশন স্যার রীতিমতো ভড়কে গিয়ে আমার দিকে তাকালেন। আমি হেসে দিয়ে বললাম, তোমার বড় পাপা বুড়ো হয়ে বিয়ে করেছে, আর তুমি মায়ের পেটে থেকে বিয়ে করো। বড় পাপা বুড়ো নয় নতুন আম্মা, বড় পাপা নায়ক। তোমার নতুন আম্মার ধারণা আমি বুড়ো। বড় পাপা, তোমার বয়স কত? 30 হবে হয়তো। নতুন আম্মা তোমার? 21-22 চলে আমার। তাহলে আমি যাকে বিয়ে করব তার বয়স কত হবে? তোমাকে বিয়ের কথা কে বলেছে বেটা? দাদু ভাই বলেছে তোমার শাশুড়ির সাথে আমার বিয়ে দেবে। আমি রোশন স্যারকে বললাম, আম্মাকে গিয়ে বলুন তোরি আমাদের সাথে যাবে। তাহলে বাড়িতে রান্না কে করবে? আপনি এতদিন বিয়ে করেননি, নিয়ম অনুযায়ী আপনার ভাইয়েরও বিয়ে করার কথা নয়। তাহলে কে রান্না করতো এতদিন শুনি? আম্মাই করতো। দুদিন আম্মা রান্না করলে কি খুব অসুবিধা হবে? না, বাট আম্মা আগুনের কাছে যেতে পছন্দ করে না। ও, আর তোরই খুব পছন্দ করে তাই তো? সেটাও না। আপনার যে না হওয়া প্রেমিকা ছিল না জিনাত, আম্মার ভাতিজি, তাকে ফোন করে ডাকুন আর বলুন এসে রান্না করে দিয়ে যেতে। তবে শর্ত আছে, আপনি এ বাড়িতে ত্যাগ করার 20 মিনিট পরে সে এ বাড়িতে ঢুকবে। আবার আপনি ব্যাক আসলে 20 মিনিট আগে বেরিয়ে যাবে। 20 মিনিট আগে পরে কেন? কারণ আপনার শরীরের ঘ্রাণ যে এ বাড়িতে বাতাসে ছড়িয়ে থাকবে, সেটা 20 মিনিটে বিলীন হয়ে যাবে। আমি চাই না আপনার বাতাস ওর গায়ে লাগুক। আবার জিনাত এ বাড়িতে থাকলে ওর বাতাস এ বাড়িতে থাকবে। তাই ও বেরিয়ে যাবার 20 মিনিট পরে আপনি ঢুকবেন। তাহলে জিনাত ফিনাতের দূষিত বাতাসও আপনার গায়ে লাগবে না। আল্লাহ, কি ডাগিনীর হাতে ফেলেছো আমায়। ঘর থেকে বেরিয়ে শুনি তরি কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে যাচ্ছে। তরির হাত টেনে ধরে বললাম, কি হয়েছে বেবি তরি? কিছু না ভাবি। কথা লুকাও কেন, বলো আমায়। আম্মা পায়ে মালিশ করিয়েছেন 1 ঘন্টা ধরে। মালিশ শেষ খাবার চাচ্ছেন। বললাম, আম্মা একটু দেরি হবে, 1 ঘন্টা তো এখানেই কেটে গিয়েছে। আম্মা কাঁসার বাটি ছুঁড়ে মেরেছেন। বৃষ্টি গালিগুলো তো আছেই, খাওয়ার জন্য পড়ে আছি। এই খোঁটা শুনে খাবার পেটে যায় না ভাবি। ওদের কপাল ফুলে উঠেছে খানিকটা। দেখেই রক্ত টকবক করে উঠলো আমার। কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে সমস্ত খাবারের ঢাকনা উঠিয়ে অতিরিক্ত লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভরে ফেললাম। ভাতেও অতিরিক্ত লবণ মেশালাম। আমাকে এমন পাগলপানা করতে দেখে তরি আমাকে বারবার আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমার মাথা ঠিক নেই। সব ভেঙে চুরে ফেলতে ইচ্ছে হচ্ছে। রক্ত টকবক করে জ্বলছে, চোখে ভয়ঙ্কর চাহনি, ঠোঁট জোড়া কাঁপছে। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, আজ খাওয়াই বন্ধ সবার। ভাবি, দাদু কি খাবেন? দাদু আর তুমি দুজনেই আমাদের সাথে যাবেন, হোটেলে খাওয়াবো। আগে এই শাশুড়িকে দেখে নিই আমি। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। রোশন স্যার তার আম্মাকে বললেন, আম্মা, তোরি, রোহান আর দাদু আমাদের সাথে যাবে। কথাটা শুনেই শাশুড়ির চোখ কপালে। সাথে সাথে বলে উঠলেন, না না বাবা, তোরে গেলে কিভাবে হবে? ও যেতে পারবে না। রান্না বান্না, ঘর সামলানো এসব কে দেখবে? মা, তো দুজনের রান্না পারবে না তুমি? জিনাতকে আমি ফোনে বলে দিব, ও এসে হেল্প করবে। তোরের ভালো শাড়ি নেই, নতুন আত্মীয়ের বাড়ি যা তা পরে গেলে ইজ্জত থাকবে না। কেন নেই আম্মা? আমি তো টাকা দিয়ে দিই ওর হাতে। ও কি করে আমি জানি না, ব্যাংক ব্যালেন্স গোছাচ্ছে। তোরই ব্যাংকও চেনে? তাদের কথা থামিয়ে দিয়ে বললাম, তোরই আমার শাড়ি পরবে, আর পথে গিয়ে ওর জন্য শপিং করব। ওশান বলল, ও যেখানে যাবে আনকালচারের মতো চলাফেরা করবে, ওর যেতে হবে না। রোশন স্যার চোখ তুলে ভয়ানক দৃষ্টিতে তাকালেন ওশানের দিকে। ওশান মাথা নিচু করে রইল।
এরই মাঝে সবাই খাবার মুখে দিয়ে ছিটকে পড়লো। এমন জঘন্য স্বাদের খাবার আগে কেউ খায়নি বোঝাই যাচ্ছে। সবাই তরিকে কিছু বলার আগে বললাম, আমি রান্না করেছি, কেমন হয়েছে? রোশন স্যার বললেন, অদ্ভুত। আমার দাদু বললেন, দিদি তুমি এটা রান্না করেছো? বিশ্বাস হয় না। চুপ করো তো দাদু, শাশুড়ি বললেন। আমি কি আজ না খেয়ে থাকবো? এ খাবার তো খাওয়াই যাচ্ছে না। শাশুড়িকে বললাম, আম্মা লবণ একটু বেশি হতে পারে, কষ্ট করে খেয়ে নিন, খেতে খারাপ হয়নি। দাদু বললেন, হ্যাঁ বৌমা, খেয়ে নাও, বলেই হেসে দিলেন। মনে মনে লালা লালা গান গাইতে গাইতে ডাইনিং ছেড়ে উঠলাম। তরিকে আমরা একটা শাড়ি পরিয়ে দিলাম। রওনা হলাম আমার আম্মু বাবার কাছে, আমার প্রশান্তির শহরে।